প্রাইভেট সেক্টরে 3 দিন মানে মনে করা হয় বোধহয় 30 দিনের ছুটি চাইছি। তো অনেক বড় ব্যাপার সেইটা। 10 on 10 দেওয়ার মতন সার্ভিস পাইনি। স্বয়ং মা অন্নপূর্ণা রান্না করলে কি কখনো খারাপ হতে পারে? সর্বিসটা এখন ফোনে কারোর সাথে একটা কথা বলছে ঘরের ভিতরে। অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে কথা বলছে। যতক্ষণ ধরে কথা বলছে ততক্ষণ আমি অর্ডার করে আনিয়েও নিয়েছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 6টা। আপাতত তো রোদের আলো দেখতে পাচ্ছি, এখন জানি না সেটা কতক্ষণ থাকবে, কারণ থেকেই বৃষ্টি হচ্ছে। কালকের ব্লগে যেরকম দেখিয়েছি, কালকে তো মুষলধারে বৃষ্টি হয়েছে, দিনের বেলাতেই, সন্ধ্যেবেলার দিকেও বৃষ্টি হয়েছে। এখন সেটাই দেখা যাক যে আকাশ কতক্ষণ পরিষ্কার থাকে, কারণ ব্যাঙ্গালোরের ওয়েদারের কোনো গ্যারেন্টি নেই। কখন যে রোদ দেখা যাবে আর কখন হট করে বৃষ্টি শুরু হয়ে যাবে কেউ বলতে পারবে না। ভীষণই আনপ্রেডিক্টেবল ওয়েদার। দেখা যাক। আপাতত রোদ দেখতে পাচ্ছি আকাশে। আর অফিসের কাজের মতনই চলছে, রেগুলার যেরকমটা চলে, তবে বেশ খানিকটা হালকা। এক তো আজ শুক্রবার বলে, আর তাছাড়াও ছুটির সিজনটা শুরু হচ্ছে আমাদের এখানে, সেই জন্যে ম্যাক্সিমাম কাজটাই মানে অনশোর টিম দেখাশোনা করে এই টাইমটায়। মানে যখন আমাদের ইন্ডিয়াতে যখন ফেস্টিভ্যাল টাইম, যেগুলো দশেরা, দিওয়ালি, তো এই টাইমটায় ওরা ম্যাক্সিমামটা টেক ওভার করে নেয়। আবার ঠিক উল্টোটা হয় ডিসেম্বরে, যখন ওদের ওখানে সব ছুটি থাকে, ম্যাক্সিমাম স্টাফই তখন ছুটিতে থাকে। তবে তাও বলবো যে ডিসেম্বর মাসেও কাজ অনেকটাই হালকা থাকে। চাপটা বাড়বে হচ্ছে পুজোটা কেটে গেলে নভেম্বরে। তারপরের চাপটা হচ্ছে মানে পুরো লেভেল পার করে চাপ হচ্ছে জানুয়ারিতে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টে মাস হচ্ছে একেবারে দম ফেলার টাইম পাওয়া যায় না, এত কাজের প্রেশার থাকে। যতটা পারছি কাজ এগিয়ে রেখে দিচ্ছি, কারণ যেহেতু আসছে সপ্তাহে থেকে আমার পুজোর ছুটি শুরু হচ্ছে। ছুটি মানে কি, ওই 3 দিনেরই ছুটি। যাই হোক, সেটাই পাওয়া অনেক বড় ব্যাপার। প্রাইভেট সেক্টরে 3 দিন মানে মনে করা হয় বোধহয় 30 দিনের ছুটি চাইছি। তো অনেক বড় ব্যাপার সেইটা। শর্মিষ্ঠা বেবো যথারীতি ঘরে ঘুমাচ্ছে, রোজটা যেরকম হয়। আমি এসে বাইরে বসে কাজ করছি, কারণ ঘরে বসলে এক তো ওদের ডিস্টারবেন্স, আর এক আমি হয়তো ঠিক মতন কাজ করে উঠতে পারবো না। সেই জন্যই বাইরে এসে বসে। আর এখন এমনিতেও পিসফুল ওয়েদার, কোনো চেঁচামেচি কিছু নেই, ভোরবেলার টাইম। আজকে ভোরবেলায় উঠেই আরবান কোম্পানি বুক করে দিয়েছি, তো ওরা আসবে 10টার সময় টাইম দিয়েছে আসার। সেই টাইমে এসে 2টো বাথরুম ক্লিন করে দিয়ে যাবে। গুড মর্নিং সকলকে। আর আমি একাই চা খাচ্ছি এখানে বাইরে বসে। সৌরভের তো মিটিং চলছে, আর আজকে একটুখানি তাড়াতাড়ি ওকে উঠতে হবে বলতে আরবান কোম্পানির লোককে আমরা বুক করেছি। ওই 2খানা ওয়াশরুম ডিপ ক্লিন করাবো আজকে, ইন্টেন্স ক্লিনিংয়ের জন্যে। সেজন্য সৌরভকে থাকতেই হবে ওখানে, একটুখানি দেখবে। আজকেও নিরামিষ, কিন্তু আজকে না পাঁপড়ের তরকারি করব, সেটা শেয়ার করব।
আজ পাঁপড়ের তরকারি করব, আর দেখি আর কি করি। নিরামিষ তো, সৌরভ কালকে রাত্রেবেলা বলছে কালকেও নিরামিষ না আমাদের। বললাম হ্যাঁ, স্যাটারডে সানডে আমিষ খাবে। একটা জিনিস আজকেও আনিয়েছি, ডিমটা আনিয়েছি কালকের জন্য, আজ তো খাবো না। দইটা আমার মেয়ের লাগে। একটু পাঁপড়, আজকে পাঁপড়ের তরকারি করব বললাম। এই টুকটাক আর চিনি, চা পাতা, কি দেখানোর আছে। এই যে দুধ, চিনি, আর ওটার মধ্যে একটু বেগুন, কারণ পাঁচমেশালি তরকারি করবো, একটু বেগুন দেবো, ব্যাস। পাঁচমেশালি তরকারি করছি। তেলের মধ্যে আগে একটুখানি বড়ি ভেজে রেখে দিয়েছি, যে মটর বড়ি এগুলো, হ্যাঁ মটর বড়ি ভেজে রেখে দিয়েছি। তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে আলু দিয়েছি, আর বাদ বাকি যা বাড়িতে সবজি ছিল সব দিয়ে দিচ্ছি। রাঙা আলু, ঝিঙে, কুমড়ো, গাজর, বিনস সব। এই যে এটার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে মিক্স করে নেব। অনেকটাই সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, চাপা দিয়ে রেখেছিলাম তো, কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। আর একটু চাপা দেবো। আচ্ছা, নুন দিয়ে দিই এই সময়। আগে আমি নুন দিয়ে দিই, এখনই নুন দেবো।
আর একটু চাপা দিলাম। এরপর সামান্য একটু জল দেবো, সামান্য দিয়ে তারপরে বড়িগুলো দিয়ে দেবো। নামানোর আগে ধনেপাতা, এই যে ধনেপাতা বের করেছি, ধনেপাতা দেবো। এই যে পাঁচমেশালি তরকারি রেডি হয়ে গেছে, বাটিতে ঢেলে নিয়েছি। এবার টেবিলে রেখে দিয়ে আর শুধু পাঁপড়ের তরকারিটা করব। ভাতও বসিয়ে দিয়েছি। এই যে পাঁপড় ভেজে নিয়েছি, যে তেলে পাঁপড় ভেজেছিলাম সেটার মধ্যেই তোমার গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আর আলুগুলোকে ভেজে নেব। আর এদিকে আমি একটা পেস্ট বানিয়েছি, সেটা দেখাই যাবে। টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি। তার মধ্যেই না একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে একসঙ্গেই পেস্ট করে নিয়েছি। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুটা, এই পেস্টটা যে মশলাটা বানিয়েছি টমেটো দিয়ে, সেটা এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওই মশলাটা দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আর একটু মিক্স করে আর ঢাকা দিয়ে দেবো, যাতে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। পাশ থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে না, মানে কষানো অনেকটাই হয়ে এসেছে। আর একটু সময় রাখবো, তারপরেই জল দিয়ে দেবো। তোমরা যে যেরকম ঝোল খাবে সেরকম, কিন্তু একটুখানি বেশি ঝোল দেওয়াই, মানে বেশি জল দেওয়াই ভালো। তার কারণটা হচ্ছে পাঁপড় নয়তো জল টেনে নেবে কিন্তু। আর একটু জলও দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আর চাপা দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হোক, তারপর আবার দেখাচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এরকম ঝোল ঝোল অবস্থাতেই কি করব, এই যে পাঁপড়গুলো ভেজেছিলাম দেখিয়েছিলাম না, এইগুলোকে এরকমই টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো। বিশাল কঠিন কিছু রান্না ওরম কিন্তু একেবারেই না। আমি ঝোলটা কেন একটু বেশি রাখতে বললাম, কারণ এই পাঁপড়গুলো কিন্তু ঝোলটাকে টানবে। খুব শুকনো হয়ে গেলে খাওয়া যাবে না। তুমি কিরকম, তোমরা কিরকম চাও সেই রকম টুকরো করবে। আমি মোটামুটি এই রকমই করি। হয়ে গেল। এবারে এর মধ্যে চিনি দেব। চিনি যদি না খাও গুড় দেবে, বা একেবারেই যদি কিছু না খাও তাহলে এরকমই রাখবে। কিন্তু আমরা একটু একটু মিষ্টি মিষ্টি খাই, মানে এই তরকারিটা নিরামিষ তরকারি। এবারে দেব ঘি আর গরম মশলা। ঘি দিয়ে দিলাম, আর গরম মশলা। রেডি। দেব ওদিকে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছে, মানে কমপ্লিট। ঠাকুরকে শুধু খাওয়াচ্ছে, সাজানো টাজানো সব হয়ে গেছে, ধূপ টুপ সব দেখানো হয়ে গেছে। ঠাকুর খাচ্ছে এখন। আমারও এদিকে হয়ে গেছে, সৌরভেরও স্নান হয়ে গেছে। এবারে আমার মেয়ের খাওয়াও হয়ে গেছে। এবারে আমরা খেতে বসবো। একবার দেখিয়ে দিই হ্যাঁ কীরকম হয়েছে। ফুটছে এখনো, এই যে মনে হচ্ছে না ডিমের অমলেট, কিন্তু এটা পাঁপড়ের তরকারি। এটা এখন এরকম জল জলে লাগছে, আস্তে আস্তে কিন্তু
শুকিয়ে যাবে, মানে একটু ঘন হয়ে যাবে। এই স্নান করে বেরোলাম, শর্মিষ্ঠা গেছে স্নানে, ও বেরোলেই তারপর খেতে বসে যাব। আজ শুক্রবার ছিল কিন্তু তাও অফিস তো ছিলই। আর ভোরবেলায় যেরকম বললাম তোমাদের, আজকে লোক ডাকা হয়েছে, আরবান কোম্পানি থেকে লোক ডাকা হয়েছিল বাথরুম ক্লিনিংয়ের জন্য। তো আমি 10/10 দেওয়ার মতন সার্ভিস পাইনি। তার কারণগুলো বলছি। প্রথমে বলি যে কাজটা আগে আমি করিয়েছিলাম, সেইটা হচ্ছে ইন্টেন্স বাথরুম ক্লিনিং। ওটা একটা কম্বো অফার, মানে কম্বো প্যাক ওদের, যেটার মধ্যে দুটো বাথরুম রয়েছে, ওরা কভার করবে। এবার দুটো বাথরুমে কি কি কভার করবে? এক হচ্ছে ফ্লোরের টাইলস, দ্বিতীয় হচ্ছে ওয়ালের টাইলস, তৃতীয় হচ্ছে সব রকমের ফিটিংস যা রয়েছে, মানে কল, হ্যান্ড শাওয়ার, শাওয়ার, জেট স্প্রে, সমস্ত কিছু, যাবতীয় র্যাকের সমস্ত জিনিস, এক্সস্ট ফ্যান, গিজার, বেসিন, আর অবভিয়াসলি কোমর তো থাকবেই। এবার বলছি যে কেন আমি 10/10 সার্ভিস আমি পেলাম না এবার। আরবান কোম্পানি নিয়ে আমার আগে প্রচুর ভালো এক্সপিরিয়েন্স রয়েছে, অনেক ভালো এক্সপিরিয়েন্স রয়েছে আমার। আমি কিচেন ক্লিনিংও ওদের করিয়েছি একবার, পুরো হাউস ক্লিনিংও করিয়েছি একবার, পেস্ট কন্ট্রোলও করিয়েছি ওদেরকে দিয়ে। তো অনেক সার্ভিসই নিয়েছি আগে এবং যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স। কিন্তু এইবার এটা আমি ঠিক বলতে পারবো না যে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে আমার। তার কারণ হচ্ছে, এক তো ওরা যখন এসেছিল তখন সেটা আমার ব্যাপার, আমার অফিস চলছিল, আমি ঠিক মতন ওদেরকে সবসময় আমি গিয়ে গিয়ে মনিটরিং করতে পারিনি। শর্মিষ্ঠা টিউশনের সমস্ত রিলেটেড কাজ নিয়ে ব্যস্ত ছিল, তাও মাঝে মধ্যে গিয়ে একটু তদারকি করে এসছে। এবার ওরা যখন চলে যাচ্ছে, যখন আমাকে একবার দেখে নিতে বলল যে স্যার সব ঠিক আছে কিনা, আমি গিয়ে তখন অফিসের কাজ চলছে এক, তো তখন গিয়ে একবার কাজের ফাঁকে গিয়ে জাস্ট একটা চক্কর মেরে দুটো বাথরুমে দেখে নিয়েছি, ওভারঅল দেখে নিয়েছি ঠিক ঠিক আছে, ওরাও চলে গেছে। এইবার অফিসের কাজ সেরে এবার উঠেছি, উঠে যখন বাথরুমগুলো চেক করতে গেছি তখন দেখলাম একটা বাথরুমের এক্সস্ট ফ্যানের একখানা ব্লেড ভাঙা, গিজারটা পুরোপুরি ক্লিন করেনি, ওয়ালের যে টাইলসগুলো যতটা হাত পৌঁছাচ্ছে ততটাই করেছে, ওদের কিন্তু পুরোটা করা উচিত। এবং লেখাই রয়েছে যে ওদের কাছে ল্যাডার থাকবে না, কিন্তু আমার কাছে যদি ল্যাডারের ব্যবস্থা থাকে তাহলে আমি ল্যাডার প্রোভাইড করব, যেটা ওরা আমার কাছে চায়ও নি। আর সেই জন্য যতটুকানি হাত গেছে ততটুকানি কি ওরা সাফ সাফাই করে দিয়ে গেছে। কারণ ওপরে দেখলাম আমি যে কয়েকটা জায়গায় এখনো ঝুল পড়ে রয়েছে। আর একেবারে যে সমস্ত রকমের স্টেন রিমুভ করেছে, মানে হার্ড স্টেন যেগুলো জমেছিল, জল মানে জলের যে স্টেনগুলো হয় সেগুলোকে পুরোপুরি যে ক্লিন করতে পেরেছে সেটা কিন্তু না। তো সেই জন্যই বলছি যে করেছে, এমন বলবো না যে একবারে কোনো কাজই করেনি, কিন্তু তাও একখানা খুঁত করার মতন জায়গা রেখে দিয়ে গেছে। সেই এই যে এক্সস্ট ফ্যানের একখানা ব্লেড ভাঙা, এই যে সেইটা তো একটা, আরেকটা হচ্ছে ওই যে ওই কোণাটা, যেটা বললাম যে ল্যাডার চাওয়া উচিত ছিল আমার কাছে, ল্যাডার বা কোনো স্টুল কিছু চাওয়া উচিত ছিল যে ওপরগুলো পরিষ্কার করবে, গিজারও ওরা ঠিকমতো ক্লিন করেনি। ক্লিন করলে তাহলে পেছন দিকটায় এরকম কালচে কালচে ভাব থাকতো না। আর এই যে তারটা দেখছো, এটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে যে ক্লিন করেনি এটা। এগুলো সমস্ত ময়েশ্চার জমে জমে এই দাগটা হয়েছে। খেতে বসে পড়েছি,
পাঁচমেশালি তরকারি দেখিয়ে তো দিয়েছি কি রান্না করেছি। নিরামিষ পাঁচমেশালি তরকারি দিয়ে দিয়েছি। দেবো আমি সৌরভ তিনজনই। মেয়ের তো আগেই খাওয়া হয়ে গেছে। ভালো আছে? দারুণ হয়েছে, ঝাল ঝাল হয়েছে পুরো। পাঁচমিশালি তরকারিতে একটু বড়ি দিলে আরো যেন টেস্ট বেড়ে যায়। বড়ি দিয়েছি তো। হুম। সৌরভ হে হুমটা করে ফুড ব্লগারদের মতন। ফুড ব্লগাররা দেখবে খেয়ে এরম করবে কিছু একটা। না, ওইটাই হচ্ছে মানে ইন্ডিকেশন যে জিনিসটা ভালো হয়েছে। শীতকালটা পড়লে একটু মূলো টুলো দিতে পারবো, আরো ভালো লাগবে। পালং শাক শীতকালে সব সবজি দিয়ে মূলো দিয়ে দারুণ লাগে, তাই না? ওতেও তো বড়ি দেওয়া হয়। পাঁপড়ের তরকারি হ্যাঁ, অনেকদিন বাদে হচ্ছে। একটু গরম আছে। ব্যাস ব্যাস, থ্যাংক ইউ। ভালো আছে? দারুণ হয়েছে। কম বেশি কিছু হয়েছে? হুম, একদম ঠিক। স্বয়ং মা অন্নপূর্ণা রান্না করলে কি কখনো খারাপ হতে পারে? কি হলো? এটা কেন আমি বলে দিচ্ছি, সব কিছুর পেছনে জানবে একটা কারণ আছে। কালকে বাবা আর ছেলে শপিং করতে যাবে তো নিশ্চিন্তে বাইরে খাওয়ার প্ল্যান করে ফেলেছে। এই জন্য এসব যাতে আমি চেল্লামিল্লি না করি তার জন্য। আর নয় তো আজ সন্ধেবেলা আমার ক্লাস হয়ে গেলে ফুচকা পার্টি এসব প্ল্যানিং করেছে। কিছু তো একটা কারণ থাকবেই। আমি বাবা খুব ভালো করে চিনি এদেরকে। নিশ্চিত সন্ধ্যেবেলা ফুচকা পার্টি ওইসব ঝালমুড়ি ফুচকা। না না, কিছু করেছি বল না, তাহলে নাটার মধ্যেও প্রশ্ন বেবর না। এসব নিশ্চয়ই ব্যাপার আছে, নয়তো এত প্রশংসা। বাবা মা অন্নপূর্ণা নাকি? টুকটাক এমনি যদি খেতে পেতে ইচ্ছা হয়। কারণ আমি তো খুব একটা অ্যালাউ করি না একটু ফুচকা টুচকা সবসময় খাওয়া, এই জন্যই এতটা অয়েলিং হচ্ছে। আমি বলিও নি। ও কিছুই বলে না, সবই আমিই বলি। মানে এ ওকে দোষ দেয়, বাবা ছেলেকে দোষ দেয়, ছেলে বাবাকে দোষ দেয়। এরা হচ্ছে চোরে চোরে মাসতুতো ভাই। না, আমরা যদি আনিও তুমি কি না খেয়ে থাকবে? তুমিও তো ভাগ বসাবে তাতে। আমি যদি না বলি তাহলে জিনিসটা আসবে না, যে না খাবে না, তাহলে বেবো খাবে না। বেবো না খেলে সৌরভেরও খাওয়া হবে না। নো তো মামার কথা হয়ে গেছে? না না হয়নি। মাম্মা এখানে ঘরে ফোনে কারোর সঙ্গে কথা বলছে, আর এখানে আমরা দিচ্ছি মাম্মাকে একটা সারপ্রাইজ। এর মধ্যে আছে হচ্ছে ফুচকা আর ঝালমুড়ি, পাপড়ি চাট, ব্যাস এই যা নিয়েছি। শর্মিষ্ঠা এখন ফোনে কারোর সাথে একটা কথা বলছে ঘরের ভেতরে।
অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে কথা বলছে। যতক্ষণ ধরে কথা বলছে ততক্ষণ আমি অর্ডার করে আনিয়েও নিয়েছি। আমি ঘরে ছিলাম, আমার এক স্টুডেন্টের মা ফোন করেছিল, ওর শরীরটা কিছুদিন যাবৎ খারাপ যাচ্ছে, তো ওই ডাক্তার দেখিয়েছে, কিছু টেস্ট করেছে, রিপোর্ট এসছে, তো সেই সব নিয়েই আমার সঙ্গে কথা বলছিল। খুবই ভালোবাসে আমাকে, আমার স্টুডেন্টরাও যেরকম ভালোবাসে তাদের মায়েরাও খুবই ভালোবাসে, তো আমিও ভালোবাসি। তা আমি সব শুনছিলাম কি কি মেডিকেশন চলছে বা ডাক্তার কি বলেছে না বলেছে। আমার থেকে ছোটো, সেজন্য আমিও একটুখানি জ্ঞান দিয়ে দিলাম যে এটা করবে, এটা করবে না, এটা খাবে, এটা খাবে না। তার মধ্যে ওটা বলতে তো একটু টাইম লেগেছে, কারণ মানে আমি তো সচরাচর ওরমভাবে কথা বলতে পারি না, সময় পাই না। তো ঘরে কথা বলছিলাম, কথা বলে বাইরে বেরিয়ে দেখছি যে টেবিলে ফুচকা, তারপর তোমার পাপড়ি চাট আর ঝালমুড়ি রাখা। দুজনকে জিজ্ঞেস করলাম, একটা ভীষণ, সৌরভের তো স্মাইল সবসময় দিয়ে একটা বলল, আমি আর বেবো ডিসকাস করে আমরা নিয়ে চলে এসেছি, তুমি তো খাবেই। এই যে ঝালমুড়ি। সৌরভ ঝালমুড়ি দিয়ে শুরু, বেবোর পাপড়ি চাট। হ্যাঁ, বেবোর পাপড়ি চাট। ঝালমুড়িটা কিন্তু একেবারে সেই লোকাল ট্রেনের ঝালমুড়ি হয়েছে। হ্যাঁ, খাও। লঙ্কা কুচি দিয়ে পাপড়ি চাটটাও দারুণ করেছে। ভালো করেছে। দারুণ করেছে। সুইটু দুঃখের চোটে নিজের জায়গায় গিয়ে শুয়েই পড়লো। ও ভাবছে তোমরা খাও সেটা উ না, আমি খেতে গেলেই উ হয়ে যায়। শুয়ে পড়েছে। নিজের সংসার নিয়ে ঢোলু, বলু, জগ্গু, কালিয়া, ছোটা ভীম শুয়ে পড়েছে নিজের বিছানায়। এটা তো এখন ঝালমুড়ি, এরপরে বাইরে আমাকে ফুচকা আলি হতে হবে। ফুচকা তো আর এখানে বসে খেতে পারবে না, এবার বাইরে গিয়ে আমাকে ফুচকা আলি হতে হবে। এই দিয়েই মনে হচ্ছে আমাদের আজকে ডিনার হয়ে যাচ্ছে। ভালো লাগছে। ঝালমুড়ি আর কি জানো পাপড়ি চাট সব খাওয়ার পর এবার হচ্ছে ফুচকা। শুকনো হয়, শুকনো খাচ্ছে, তার তো একটা বাটি নিয়েছে দেখো। তাই তো খেয়ালই করিনি। সময় হয়েছে ব্লগটাকে আজকে এন্ড করার। আর যেমনটা দেখলে আমাদের ডিনার কি দিয়ে সারলাম, ঝালমুড়ি, ফুচকা আর পাপড়ি চাট। এইগুলো খেয়ে আর রাত্রিবেলা অন্য কিছু খাওয়ার আর জায়গা নেই পেটে। তো এবার গিয়ে সোজা বসবো ব্লগটাকে এডিট করতে, এডিট হয়ে গেলে তারপর গিয়ে ঘুমিয়ে পড়বো। আর ফুচকাটা মানে আলুটা যা মেখেছিল না, যেমন আলুটা মেখেছিল তেমনি ঝালমুড়িটাও মেখেছিল আজকে, অপূর্ব। ফুচকা তো আমাদের বাঙালিদের একটা ইমোশনের ব্যাপার, মানে বাচ্চা থেকে বয়স্ক অবধি সবাই ভালোবাসি এই খাবারটা। এমন খুব কম লোক রয়েছে যারা বলবে যে আমি ফুচকা ভালোবাসি না। এখানে ঠিক চুরমুরটা ওরা বানাতে পারে না, নাহলে ওটা একদিন আমাকে দোকানে গিয়ে ওদেরকে সামনে দাঁড়িয়ে থেকে আমায় বোঝাতে হবে, তবে গিয়ে ওরা বানিয়ে দিতে পারবে। দেখবো ওটা একদিন কখনো ট্রাই করে চুরমুর, তাহলে সেটাও একদিন খাবো। যাই হোক, আজকের ব্লগ এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে আমাদের ব্লগটাকে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টসের মাধ্যমে জানাও তোমাদের কীরকম লাগছে। আশা করি ভালো লাগছে। কাল আবার ফেরত আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলির। গুড নাইট।